নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। প্রিয় দর্শক, আজ এই করোনা পরিস্থিতিতে আমরা সারা দিন করোনার খবর দেখিয়েছি। আমরা দেখিয়েছি কিভাবে মানুষের দুর্দশা কিছুটা হলেও লাঘব করা যায়। আমরা দেখিয়েছি যে মানুষ কিভাবে নিজের দৈনন্দিন জীবনযাত্রার জন্য লড়াই করছেন। আমরা আবার এই প্রত্যেকটা খবর দেখাবো, কিন্তু এখন দেশের স্বার্থে, দশের স্বার্থে, ভারতের স্বার্থে, ভারতের যে ভারত ভাগ্য বিধাতা বলি আমরা, তার স্বার্থে এই সময় আমরা জবাব চাইছি বাংলায় কিছু কিছু জিনিসের। भारत जमीन का टुकड़ा नहीं, जीता जागता राष्ट्र पुरुष है। हिमालय मस्तक है, कश्मीर किरीट है, पंजाब और बंगाल दो भीषण कंधे है। इसका कंकर कंकर है, इसका बिंदु बिंदु गंगा जल है। आज এই লাইনগুলো বড্ড প্রাসঙ্গিক মনে হচ্ছে। এই লাইনগুলো এক প্রধানমন্ত্রীর, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আয়রন লেডি ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিল ইন্দিরা গান্ধীর। তারপর থেকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ সুরক্ষা বলয় তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র, এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এখন সর্বোচ্চ নিরাপত্তা পান ভারতের প্রধানমন্ত্রী, যে কোনো প্রধানমন্ত্রী। কাল আমি যদি প্রধানমন্ত্রী হই, কাল আপনি যদি প্রধানমন্ত্রী হন, উনি পাবেন, চেয়ারটা পাবে। থাকেন প্রায় 55 জনের মতো দেহরক্ষী, শুধু এনএসজি কমান্ডোই থাকেন প্রায় 10 জনের বেশি। প্রত্যেকে আগ্নেয়াস্ত্র, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালাতে দক্ষ, প্রত্যেক ধরনের স্কিল আছে, মিলিটারি ইন্টেলিজেন্সের থেকে আছে, সিবিআই থেকে আছে, বিভিন্ন এজেন্সির থেকে মিলে মিশে ঘিরে রাখা হয়েছে, আগলে রাখা হয়েছে ওই চেয়ারটাকে। রয়েছে উচ্চমানের প্রশিক্ষণ। প্রধানমন্ত্রীর যাত্রা পথের পদে পদে রাখা হয় গোপনীয়তা। 3 থেকে 4টে রুট বানানো হয়, তার মধ্যে থেকে একটি রুট বেছে নেওয়া হয় শেষ পর্যন্ত। অত্যন্ত দক্ষ এই নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ নেই। কিন্তু আজ পাঞ্জাবের মাটিতে যা ঘটল তাতে প্রশ্ন উঠল অন্য জায়গায়, অনেক জায়গায়। নেতা নন, মন্ত্রী নন, সাংসদ নন, পঞ্চায়েত সমিতির সদস্য নন, বিধায়ক নন, খোদ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কনভয় আটকাতে নিরাপত্তা ভাঙার ইন্ধন যোগানো হলো। ব্লুপ্রিন্ট না তৈরি থাকলে, ব্লুপ্রিন্ট না বানানো থাকলে এমনটা সম্ভব হয়? পুরো 20 মিনিট কার্যত গাড়িতে বসে প্রধানমন্ত্রী, ঘটনাচক্রের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, অন্য কোনো দেশে নয়, তার নিজের দেশের মাটিতে, নিজের দেশের এক অঙ্গরাজ্যের মাটিতে, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তিনি প্রধানমন্ত্রী। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠার প্রথমেই যে রাজ্যের নাম উঠে আসে, ये देश है वीर जवानों का। এই দেশের থেকে, যে রাজ্য থেকে সবচেয়ে বেশি বীর জওয়ানরা উঠে আসেন, সেই পাঞ্জাবে সার্বভৌম ভারতের প্রতিচ্ছবি যে এখানেই। আঘাত আসে নাকিয়েতে, সেখানেও ছুরির আঘাত। কে, কেন, কারা, কিসের জন্য? এই প্রশ্নগুলো ওঠার আগে যে প্রশ্নগুলো ওঠে তা হলো কিভাবে ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো শুধুমাত্র বিজেপি নেতা নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের মতো শক্তিধর একটা দেশের প্রধানমন্ত্রী। 10 কিলোমিটার দূরে বর্ডার। উনি নিজের দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকলেন এবং সেই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য কোনো সেনাবাহিনীকে, কোনো পুলিশকে, কোনো ধরনের কিছু যদি বাড়তি সিকিউরিটি দেওয়া হয়, বাড়তি ফোর্স দেওয়া হয়, তাহলে বলা হবে দেখো বিক্ষোভকারীদের উপর এরকম ধরনের অত্যাচার চালানো হচ্ছে। ইউটার্ন রাজনীতিতে হয় আজ, কাল বা পরশু, কিন্তু এবার প্রধানমন্ত্রীর কনভয়ের ইউটার্ন নেওয়া হলো। গলদ আসলে কোথায়? গলদ কি শুধুমাত্র ঘৃণার রাজনীতি? গলদ কি শুধুমাত্র আমি একজনকে ঘৃণা করি বলে তার ক্ষতি করার চেষ্টা করছি? গলদ কি আমরা ভেবে ফেলছি যে প্রধানমন্ত্রী মানে খারাপ? প্রধানমন্ত্রী তো বিজেপির প্রধানমন্ত্রী, আমার কেন? প্রধানমন্ত্রী হোক, দেশটা হোক, সংবিধানটা হোক, এটা হিন্দু, মুসলিম, বিজেপি, শিখ, ইসাই, কংগ্রেস, সিপিএম এদের নয়, এটা আমাদের ভারতীয়দের। এবং তাই জন্য আজকে এই প্রশ্নটা শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা।
চরণজিৎ সিং চান্নির রাজ্যে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় বিচ্যুতি। পাঞ্জাবের ভাটিন্ডার উড়ালপুলে বিক্ষোভের জেরে প্রায় 15 থেকে 20 মিনিট আটকে থাকে কনভয়। পাক সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে দেশের প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভের ঘটনায় বড় ষড়যন্ত্রের ইঙ্গিত। प्रधानमंत्री की इस वक्त की मूवमेंट कहां कब कैसे हो रही है, ये साधारणतः जानकारी उपलब्ध नहीं होती। उस क्षण किसने उन लोगों को फ्लाईओवर पर भेजा, ठहराया, व्यवस्था की, इसका जवाब पंजाब की कांग्रेस सरकार को देना होगा। इस घटनाक्रम के दौरान कांग्रेस के युवा नेतृत्व ने जोश का, उत्सव का इजहार किया। किस बात का उत्सव है उनका, किस बात का जोश है कि देश के प्रधानमंत्री को मौत की कगार पर ले गए थे। পাঞ্জাবে ঘরে বাইরে বিধ্বস্ত কংগ্রেস। 15 বছরে কংগ্রেসের সবচেয়ে বড় মুখ ক্যাপ্টেন অমরিন্দর সিং ছিলেন দলের ইউএসপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ঘটনায় সরব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে সরব হয়েছেন ক্যাপ্টেন। This is a failure of this government, of the Punjab government. Both the chief minister and the home minister should be sacked, or this government should be dismissed. I mean, if 10 kilometers from the Pakistan border, you cannot secure the prime minister of your country and you can't secure a road for his movement, then it's a damn shame. বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সংসদে 3 কৃষি আইন পাশ করিয়েও সেই আইন প্রত্যাহার করেছে কেন্দ্র। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় থেকেই মানুষের চাহিদাকে মর্যাদা দিয়েই আইন প্রত্যাহার, এটাই দেশের বৃহত্তম গণতন্ত্রের নজির। কিন্তু সেই আইন প্রত্যাহারের পরেও কেন কৃষকদের বিক্ষোভ? যারা বিক্ষোভে ছিলেন তারা কি আদৌ কৃষক? নেপথ্যেই বা কারা? জাতীয় সুরক্ষায় এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখন উচ্ছ্বাসে মেতেছে কংগ্রেস। একদা যে কংগ্রেসী প্রধানমন্ত্রী অপারেশন ব্লু স্টারের পর গুলিবিদ্ধ হয়েছিলেন, গুলি চালিয়েছিলেন খোদ নিরাপত্তারক্ষীরাই। প্রধানমন্ত্রীর কনভয় আটকে রাখলেন যারা, তাদের সঙ্গে জঙ্গিরা যে লুকিয়ে ছিল না বা লুকিয়ে থাকার সম্ভাবনা ছিল না, তা কি হলফ করে বলা যায়? যেখানে সম্প্রতি লুধিয়ানা কোর্টে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগ নিয়ে চলছে তদন্ত, জাতীয় রাজনীতিতে ক্রুমিং অপ্রাসঙ্গিক হয়ে উঠছে শতাব্দী প্রাচীন কংগ্রেস। দলের অন্দরে মাথা চাড়া দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই পরিস্থিতিতে সস্তা জনপ্রিয়তা পোড়াতেই কি কুৎসিত বিরোধিতা? এই বিচ্যুতি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিচ্যুতি নয়, বিরোধী রাজনৈতিক দল ও বিরোধিতার বিচ্যুতি। রিপাবলিক বাংলা। বিরোধী রাজনীতির বিচ্যুতি, না প্রধানমন্ত্রীর কনভয়ের নিরাপত্তার বিচ্যুতি, না বিচ্যুতি আমাদের সৌহার্দ্যের রাজনীতি, না বিচ্যুতি 100 বছরের একটা দল, সেই দলের আদর্শের? আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যারা রয়েছেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আলাপ করিয়ে দিই তাদের সাথে। রয়েছেন কর্নেল সব্যসাচী বাগচি, প্রাক্তন সেনাকর্তা। রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, ডেপুটি কমান্ড্যান্ট, প্রাক্তন এনএসজি কর্তা, ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে। রয়েছেন রাজলক্ষ্মী বসু, বিজেপির মুখপাত্র। রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়, কংগ্রেসের মুখপাত্র। রয়েছেন সায়ন ব্যানার্জি, আইনজীবী এবং বাম সমর্থক। রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ। প্রথমেই আমি কর্নেল সব্যসাচী বাগচির কাছে যাব। কর্নেল সব্যসাচী বাগচি রয়েছেন আমাদের সাথে, ওনার কাছে যাব। নিজ ভূমে পরবাসী হলেন কিনা প্রধানমন্ত্রী, এটা কি নিরাপত্তার বড় সড়ো গাফিলতি কিনা, এই সমস্ত কিছু জানবো। কিন্তু তার আগে একটা ছবি বাংলার মানুষকে আমরা দেখাবো। আমি দেখাতে চাই এই ছবিটা দেখুন। আটকে প্রধানমন্ত্রীর কনভয়, এটা দিয়ে শুরু। প্রশ্ন তোলা হলো মোদিকে হত্যার ছক কিনা। এসপিজির যারা টপ অফিসার্স, প্রধানমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকলে যে অফিসাররা থাকেন, তারা রাস্তায় নেমে পড়লেন। প্রধানমন্ত্রীর গাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি। এসপিজিরা দৌড়াতে গাড়িটাকে কর্ডন করে নিয়ে যাচ্ছেন। যে ছবিটা জ্যামার কারের ছবি, প্রধানমন্ত্রী যখন পাস করে 1 2 3 4 5 5জন লোক। আবার দেখুন 1 2 3 4 4জন লোক, এখন তার আগে 5 জন ছিলেন। প্রধানমন্ত্রীর গাড়ি, কনভয়ের গাড়ি যাচ্ছে 6 7 8 8জন লোক। এদের কিন্তু সাধারণভাবে দেখা উচিত নয়। জামাত দেখুন, প্রধানমন্ত্রীর গাড়ি দেখুন, লোক দেখুন। যে সময় লোককে সরিয়ে দেওয়া হয়, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এসপিজি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। কাদের গাফিলতি আমরা সেই আলোচনায় আসবো, কিন্তু লোকগুলো দেখুন। 8জন লোক দেখা যাচ্ছে। এখানে দেখুন, চা খাচ্ছেন, একজন পুলিশ আধিকারিক চা খাচ্ছেন। সে খেতেই পারেন, কিন্তু খাচ্ছেন যাদের সাথে তারা বিক্ষোভকারী। অনেক আগে থেকে, সকাল থেকে। পাঞ্জাবেও শীতকাল, খুব ভালো চা পাওয়া যায়, কিন্তু এখানে যে ছবি আমরা দেখাচ্ছি,
বিক্ষোভকারীদের সঙ্গে চা খেলেন পুলিশ কর্মীরা। মোদিকে হত্যার ছক, এই প্রশ্ন আমি নয়, এই প্রশ্ন করছেন বিজেপির নেতারা। রাজনীতি হচ্ছে না, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে কর্নেল সব্যসাচী বাগচির কাছে যাব এবং তারপরে যাব দীপাঞ্জন চক্রবর্তী, ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে আমরা যাব। দুজন রাজনীতির ঊর্ধ্বে, দুজন দেশপ্রেমিক মানুষ, তাদের কাছে আমরা যাব। এবং কর্নেল সব্যসাচী বাগচি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় নিয়ে বড় সড় প্রশ্ন উঠে গেল, নিরাপত্তা বিচ্যুতি নিয়ে বড় সড় প্রশ্ন। আমরা এটা নিয়ে আলোচনা করব। দীপাঞ্জন চক্রবর্তী নিজে নিরাপত্তা বিশেষজ্ঞ, উনি বলবেন। কিন্তু আপনার কাছে কর্নেল বাগচি একটা বিষয় জানতে চাই। 10 কিলোমিটার দূরে ওখান থেকে সীমান্ত, পাঞ্জাবের মতন একটা সেন্সিটিভ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন, পুরো কনভয়ের ছবি আমরা দেখিয়েছি, ঘটনা আমরা দেখিয়েছি। কোথাও গিয়ে কি ইন্টারনাল সিকিউরিটির জন্য এর আগে কোনো প্রধানমন্ত্রীর এরকম সিকিউরিটি ব্রিচ আপনার মনে পড়ছে? না, প্রথমে তো ধন্যবাদ জানাই আপনারা আমাকে এই ব্যাপারে কিছু বলতে বলেছেন। আমি ওই হোসেনিওয়ালা বর্ডারে পোস্টেড ছিলাম 65 অপারেশনের সময়। আমি ফিরোজপুর ছিল আমার হেডকোয়ার্টার এবং হোসেনিওয়ালা বর্ডার খুব কাছে। যেটা আজকে প্রধানমন্ত্রীর কনভয়ের সঙ্গে হয়েছে, সেটা ক্যাপ্টেন অমরিন্দর সিং ঠিক কথা বলেছেন। ইটস এ শেম, ইটস এ শেম, ইটস এ সেম। বাংলায় বলতে গেলে ছি। এই রকম ধরনের রাজনীতি আর করছেন কারা? যারা ওখানে এখনও রাজত্ব চালাচ্ছেন। আগামী দিনে হয়তো তারা আবার জিতে আসতে পারেন। আগামী দিনে বিজেপির ওখানে আসার কোনো আপাতত কোনো ওপিনিয়ন পোল ইত্যাদি নেই। সেখানে দেশের প্রধানমন্ত্রীকে হেকল করবার জন্যে একটা ফ্লাইওভারের ওপরে এই রকম ধরনের বিক্ষোভ চালানো, এটা হচ্ছে একটাই কথা, রাজনীতিটাকে বড় দেখেছেন, দলটাকে বড় দেখেছেন, দেশটাকে বড় দেখছেন না। আর এই জন্যে ছি বলি। দ্বিতীয় কথা যেটা বলি, যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন একটা প্রপোজাল, আমি না বললে হয়তো জিনিসটা এক্সপ্লেন করতে পারা যাবে না, বা পরে বলতে যদি বলেন পরে বলবো। প্রথম কথা হচ্ছে, পাঞ্জাবকে বা ওইখানে একটা খালিস্তানিদের আলাদা একটা রাজ্য তৈরি করার কথা ছিল। ব্রিটিশের কাছে প্রপোজাল ছিল যে ভারতকে ভাগ করা হোক, ভারত হোক, পাকিস্তান হোক, খালিস্তান হোক, ইত্যাদি ইত্যাদি। সেটা হতে পারেনি। আর আজকে খালিস্তানিরা কৃষক বিদ্রোহে মদত দিচ্ছে। আজকে খালিস্তানিরা লুধিয়ানাতে এই বিস্ফোরণ ঘটাচ্ছে। তাকে ধরছে কোথা থেকে? না, জার্মানি থেকে। পয়সা আসছে কোথা থেকে? কানাডা থেকে আসছে, ইউএসএ থেকে আসছে, ইউকে থেকে আসছে, জার্মানি থেকে আসছে। এই রকম একটা অবস্থায় ভারতবর্ষে আজকে আর একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী যেদিন কৃষক বিল তুলে নিলেন, সেদিন প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে কৃষকদের এতে ক্ষতি হলো এই বিল তুলে নেওয়ার কারণে। স্মল কৃষক যারা, ক্ষুদ্র চাষি যারা, তাদের তো মারাত্মক ক্ষতি হলো, কিন্তু ন্যাশনাল সিকিউরিটির কারণে তুলে নিয়েছি। ক্যাপ্টেন অমরিন্দর যেদিন রিজাইন করলেন, তিনিও বলেছিলেন ন্যাশনাল সিকিউরিটির কারণে আজকে এই অবস্থা। অর্থাৎ পাঞ্জাবকে ন্যাশনাল সিকিউরিটি বা পাকিস্তানিদের, চীনের ইত্যাদিদের একটা ঘাঁটি তৈরি করা হয়েছে। আমি চীনের কথা হয়তো বলতাম না, কিন্তু আমি মাননীয় সুজন চক্রবর্তীকে বলতে শুনলাম, তিনি এইটাকে সাপোর্ট করেন। কর্নেল বাগচি, সুজন চক্রবর্তী বাম নেতা, আমি আপনার কাছে আসবো। কর্নেল বাগচি, সুজন চক্রবর্তী বাম নেতা, আপনি খুব ভালো প্রসঙ্গ উঠালেন, এবং তারপরে আমি দীপাঞ্জন চক্রবর্তী, ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে যাব। কিন্তু সুজন চক্রবর্তী বাম নেতা কি বলেছেন সেইটা যদি একবার শোনানো যায়। সুজন চক্রবর্তী বাম নেতা কি বলেছেন একবার যদি শুনে নিতে পারি। আপনি কি বিক্ষোভকারীদের পক্ষে না বিপক্ষে? আমি 100বার বিক্ষোভকারীদের পক্ষে। আপনি বিক্ষোভকারীদের পক্ষে? আবার আপনি কি বলছেন আপনি শুনতে পাচ্ছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যারা আটকেছে, তাই সেই বিক্ষোভকারীদের আপনি পক্ষে না বিপক্ষে? আমি তাদের পক্ষে। আবারও বলছি, গোটা বাংলা হয়তো ভুল শুনছে। আপনি পক্ষে না বিপক্ষে? 100বার পক্ষে, 110বার পক্ষে। শুনুন, আবার বলছি, প্রধানমন্ত্রীকে যারা বিক্ষোভ দেখাচ্ছে আমি তাদের পক্ষে, মুখ্যমন্ত্রী যারা বিক্ষোভ দেখায় আমি তাদের পক্ষে। তারা কি ভগবান হয়ে গেছেন নাকি? প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাচ্ছে সুজনবাবু, প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানো হচ্ছে।
ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানো সংগত, দেখানোটা স্বাভাবিক, এবং দেখানোর ক্ষেত্রে বিজেপির আগে আমার কিছু এসে যায় না। বিজেপি কেন বলছেন সুজন বাবু? হিন্দু, মুসলিম, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আরএসপি সবার তো প্রধানমন্ত্রী উনি। আপনার প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, যে ছেলেটা রাস্তায় আছে তার প্রধানমন্ত্রী। আপনি বলছেন যে বিক্ষোভকারীরা তাদেরকে আপনি সমর্থন করছেন? সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার অপরাধে 750 কৃষক মারা গেছে, সেই দায় কার? যার অপরাধের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে 4 ঘন্টার লকডাউনের পর হেঁটে হেঁটে চলতে হয়েছে, ট্রেনে কাটা পড়তে হয়েছে, তার দায় কার? প্রধানমন্ত্রীর দায় নয়। বিক্ষোভ দেখালে অপরাধ হয়ে গেল? আমি ইন্দিরা গান্ধীর কথা আপনার মনে আছে সুজন বাবু? ইন্দিরা গান্ধী, তিনি হয়তো কংগ্রেসের নেত্রী ছিলেন, আয়রন লেডি ছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন। আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হলে কি হয়, আমরা দেখেছি রাজীব গান্ধীর উপর আক্রমণ হলে কি হয়। সুজন বাবু, আপনি ঠিক বলছেন তো? ভুল কথা। প্রধানমন্ত্রী খুন হবার পর, কি রাজীব গান্ধী খুন হবার পর তার সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর ঘটনাকে কেন মেলাতে চাইছেন জানি না। আপনি খুন বলে কেন ডাইলিউট করছেন? অ্যাসাসিনেশন। আগে খুন না, অ্যাসাসিনেশন যাই বলুন না কেন, হত্যাই তো খুন। আমি বলিনি মারা গেছেন, আমি বলেছি খুন, আপনি বলছেন হত্যা। আগে বেশ তর্ক চলুক, কিন্তু আমার কথাটা হচ্ছে সেইটার সঙ্গে আপনি নরেন্দ্র মোদী রাস্তা 15 মিনিট আটকে সেটাকে তুলনা করছেন। নরেন্দ্র মোদী কেন বলছেন সুজন বাবু? শুধুমাত্র নরেন্দ্র মোদী কি বিষয়টা? প্রধানমন্ত্রী সুজন বাবু আপনার প্রধানমন্ত্রী, সুজন বাবু নরেন্দ্র মোদী কি আপনার প্রধানমন্ত্রী নয়? সুজন বাবু নরেন্দ্র মোদী কি আপনার প্রধানমন্ত্রী নয়? বলেই তো আমার বিক্ষোভ দেখাবার অধিকার আছে। নরেন্দ্র মোদী কৃষকের প্রধানমন্ত্রী বলে কৃষকের বিক্ষোভ দেখানোর অধিকার তো সবার আছে, কিন্তু তাই বলে এভাবে সিকিউরিটি ব্রিচ করার অধিকার কি আছে? এই বিক্ষোভ আমিও দেখাবো। এই বিক্ষোভ আপনারা দেখাবো উচিত। আপনি দেখাবেন না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী চোখে চোখ রেখে বলুন, কলকাতায় প্রধানমন্ত্রী আসলে আপনি এই বিক্ষোভ দেখাবেন? কলকাতায় প্রধানমন্ত্রী যে এসেছিলেন, রাজ্যপালের কাছে গিয়ে হাজির হয়েছিলেন, সেদিন গোটা কলকাতা বিক্ষোভ দেখিয়েছিল। আমি তার জন্য কলকাতাবাসী হিসেবে গর্ববোধ করি। সিএএ এনআরসির বিরুদ্ধে গোটা কলকাতা বিক্ষোভ দেখিয়েছিল, আমি সেই বিক্ষোভের অংশীদার। আমি তার জন্য নিজেকে গর্ববোধ করি কলকাতাবাসী হিসেবে। সিকিউরিটি ব্রিচ, প্রধানমন্ত্রীর সিকিউরিটি ব্রিচে আপনি গর্ববোধ করেন? 15 থেকে 20 মিনিট সিকিউরিটি ব্রিচ এখনো বলিনি, মানুষ বিক্ষোভ দেখাবে। হ্যাঁ, বিক্ষোভ দেখানোর আমি গর্ববোধ করি। সত্য সেলুকাস, বড় বিচিত্র এ দেশ। অন্য দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব কিছু করলেও সেই দেশ ভালো। এই দেশের প্রধানমন্ত্রী যাই করুন না কেন, উনি তো একটা দলের নেতা। যাই হোক, রাজনীতির কথা আমরা বাদ দিচ্ছি, আমরা সরাসরি চলে যাচ্ছি ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে। ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী আজকে আমাদের সাথে বসবেন বলেছেন, কিছুক্ষণ বসবেন বলেছেন। আমি ক্ষমা চাইছি, কিছুটা দেরি হয়ে গেল। ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী, আপনি প্রাক্তন এনএসজি কর্তা, আপনি নিজে এনএসজি কমান্ডো হিসাবে করেছেন। আমরা খুব সাধারণ মানুষ, মাটির মানুষ, সাধারণ মানুষ আমাদের চ্যানেল দেখে। প্রধানমন্ত্রীর যে কাফিলা হিন্দিতে বলে, কনভয় যেটা, ক্যাভেলকেড যেটা বলে, সেটা অ্যাকচুয়ালি কীরকম হয় দীপাঞ্জনবাবু? যদি আপনি একটু বলেন সাধারণ মানুষের জন্য ঠিক কতটা সাজোয়া থাকে? দেখুন, আমি এ ব্যাপারে খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমি এনএসজিতে আমি একটা দীর্ঘ সময়, প্রায় 1 দশক, ভারতবর্ষে যতজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যেমন এসভি চরণ, রাজেশ পাইলট এবং ইন্দ্রজিৎ গুপ্ত এবং শেষে মিস্টার এল.কে. আডবাণী, আমি সবার সিকিউরিটি লিয়াজ অফিসার ছিলাম 10 বছরে প্রায়। তার মধ্যে পাঞ্জাবের যদি আপনি কথা বলেন, পাঞ্জাবের সব থেকে সন্ত্রাসপূর্ণ অবস্থা যে সময় ছিল 92-93, সেই সময় আমি তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ান সিং, যিনি পরে সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হন, আমি ওনারও সিকিউরিটি লিয়াজ অফিসার ছিলাম প্রায় 1.5 বছর। খুব পরিষ্কারভাবে আমি বলতে চাই যে ভিআইপি সিকিউরিটি নিয়ে অনেকের মনে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেকে ভুল ধারণা আছে, ওটা আমি ক্লিয়ার করতে চাই। এই যে আমি তর্ক বিতর্ক শুনছিলাম, এই রাজনীতি, বিক্ষোভ এগুলো থাকবে, আছে, ছিল। ভিআইপি সিকিউরিটির যে প্রোটোকল, সেখানে কিন্তু হস্টাইল ক্লাইমেট, আবহাওয়া, গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক বিক্ষোভ প্রদর্শন, এগুলোর কোনো রোল নেই। ভিআইপি সিকিউরিটি একদম হাইলি স্পেশালাইজড জিনিস, এবং সেখানে যেরকম ভাবে কনভয় লাগে, যেটাকে আমরা পরিভাষায় বলা হয় রুট লাগানো হয়, প্রধানমন্ত্রী পার্টিকুলারলি এসপিজি এবং যারা এনএসজি কভার পায়, যাদের রুট লাগানো হয়, সেই রুটে
আপাদমস্তক রুটের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেই রুটে যেহেতু বাই রোড যাচ্ছেন, যদি এনিথিং অ্যাবাভ 25 কিলোমিটার হয় তাহলে কিন্তু সেই রুটে এসপিজির সঙ্গে এনএসজি থাকতে বাধ্য। কারণ এসপিজি ইজ স্পেশালাইজড, দে আর ট্রেন্ড অ্যান্ড এক্সপার্ট ইন ক্লোজ প্রোটেকশন and NSG is expert in any mitigation of any threat. Now যেহেতু বাই রোড যাচ্ছেন, এখানে আমি ধরে নেব এনএসজি ছিল, এবং নিয়ম অনুযায়ী যখন প্রধানমন্ত্রী এত বড় রুটে যান, এবং যে কোনো আমাদের বাংলার যদি মুখ্যমন্ত্রী রুটে যান, যখন যে রুটটায় ট্রাভেল করেন, সেখানে অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজ অফিসার হয় একজন এএসএলও। এএসএলও যেমন আমি এএসএলও ছিলাম, আমি থাকতাম এক্স্যাক্টলি কনভয়ের রেস্ট্রিকশন, কনভয়টা কন্ট্রোল করার জন্য। অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজ অফিসার এএসএলও একজন সিনিয়র অফিসার, তিনি কিন্তু পুরো রুটটা আগে স্যানিটাইজ করতে হয়ে যান এবং এনশিওর করেন, মানে স্যানিটাইজড বলতে কি যে মানুষ থাকে তাদেরকে সরিয়ে দেন। পুলিশ কর্মীরা থাকে প্রত্যেকে, দেবপ্রকানন্দন চক্রবর্তী, মানুষ যারা থাকে, আমরা যে 1 2 3 4 5 6 করে দেখালাম মানুষগুলো, তাদের কি ওখানে থাকার কথা? এইখানে রুটে একজন পুলিশ অফিসার, তিনি কিন্তু আরেকজন পুলিশ অফিসারের দৃষ্টির সীমার মধ্যে থাকেন। এবং অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো টিম যখন যায়, সেখানে সিআরপিএফ জেনারেলি পিএম এর রুটে 3 স্তরের কনভয়, ওটাকে প্রোটেকশন হয়, রুট প্রোটেকশন। প্রথমে স্টেট পুলিশ থাকে, যেখানে ডিস্ট্রিক্ট পুলিশ, তারপরে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস সিআরপি ও সিআইএসএফ এর, তার ভেতরে ক্লোজ প্রোটেকশনে এসপিজি অ্যান্ড এনএসজি থাকছে। আমার প্রশ্ন হলো, আজকের যে ঘটনাটা, এটা কি করে সম্ভব? এত বড় একটা রুট, যেখানে পাঞ্জাব সীমান্ত কাছে, পাঞ্জাবে পাকিস্তান সীমান্ত কাছে, এবং পাঞ্জাব রীতিমতো একটু ডিস্টারবেন্স এরিয়া চলছে এখন, পলিটিক্যাল ডিস্টারবেন্স বিভিন্ন কারণে, আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না। সেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কি করলো, এসপিজি কি করলো? এটা একটা ভয়াবহ রকমের সিকিউরিটি বিচ্যুতি। এবং আমার জ্ঞানত, আমি 25 বছর ধরে খুব ক্লোজ কন্ট্যাক্টে রয়েছি ভিআইপি সিকিউরিটিতে, আমার জ্ঞানত এত বড় ভুল প্রাইম মিনিস্টার সিকিউরিটিতে আজ পর্যন্ত ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সিকিউরিটি ব্রিচ বলছেন অনেকে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা বলয়ের বিচ্যুতি বলছেন, এবং এসপিজিও রেসপন্সিবল। বেশ ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী, সবথেকে বড়, দেখুন এরকম ভাবে কোনো কম্পিটিশন হয় না, বাট নিঃসন্দেহে একটা বিরাট বড় বিচ্যুতি। এবং এসপিজি কি করলো, এসপিজি কি করে অ্যালাউ করলো? আমরা বলি যে পুরো রুটে সব থেকে ভালনারেবল হচ্ছে যখন কজওয়ে হয়, যখন ফ্লাইওভার হয়, কারণ সেখানে আইইডি বা এক্সপ্লোসিভ প্লান্ট করা খুব সহজ হয়। সেখানে অ্যালাউ কি করে করলো লোকাল পুলিশ, যারা কর্ডনে ছিলেন, যারা রুট লাগিয়েছিলেন, সেখানে কিছু লোককে জড়ো হওয়ার জন্য? প্রশ্নটা 50 জন বা 100 জন। ডেপুটি চক্রবর্তী, আমরা পুলিশের সাথে বিক্ষোভকারীদের চা খাওয়ার ছবি দেখিয়েছি, ওই রুট স্যানিটাইজ করতে আগে চা খাচ্ছিলেন, সেটা কোনোভাবেই 10 মিনিটের আগে নয়। কি করে অ্যালাউ করা হলো? সেটা নীরব মোদীর সাথে প্রধানমন্ত্রীর ছবি দেখা। না, এটা প্রশ্নই নয়। আমার মনে হয় এটা অত্যন্ত একটা সিরিয়াস তদন্ত করে, চাই এসপিজি অফিসার যা রেসপন্সিবিলিটি রয়েছে, অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো অফিসার যা রেসপন্সিবিলিটি ছিল রুট স্যানিটাইজেশনের, ওনাকে থেকে শুরু করে লোকাল ডিস্ট্রিক্ট পুলিশের উচ্চতম পদাধিকারীদের ইমিডিয়েট স্যাক করা উচিত, এবং তাদের এগেন্স্টে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করা উচিত। এটা হতে পারে একটা রাজনৈতিক ষড়যন্ত্র, হতে পারে অনেক কিছু, হতে পারে এর মধ্যে টেরোরিজমের কোনো চাল রয়েছে। আমি এটাকে পিওরলি টেকনিক্যাল সাইড থেকে দেখছি যে এত বড় বিচ্যুতি হলো কি করে, এবং এটা সিরিজ অফ ফল্ট। এবং ওখানে তো খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী একটা প্রদর্শন হতে পারে, স্টেট ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্স, এনএসজি, এসপিজি, সবার। বেশ ডেপুটি কমান্ডার চক্রবর্তী, আপনি থাকুন, যদি আপনার সময় থাকে একটু থাকুন। আপনি অন্য যারা অতিথি রয়েছে তাদের কাছে যাব। অনির্বাণ হাত তুলছে। অনির্বাণ, চিন্তা নেই, তোমার কাছে আসবো আজকে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। তোমার নেটটাকে একটু ঠিক রাখো, চোখে চোখ রেখে অনেক কথার উত্তর দিতে হবে তোমাকে। আমি আশুতোষের কাছে যেতে চাই। আশুতোষ চট্টোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়, হাউস দ্য জোশ। পাঞ্জাবের টুইটার হ্যান্ডেল থেকে কংগ্রেসের নেতারা সব লিখছিলেন হাউস দ্য জোশ। দেখো, যে দলটা আশুতোষ তুমি করো, সেই দলের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এখন ব্যাপার হচ্ছে গদি মিডিয়ার অনেক এজেন্ডা থাকতে পারে, তাতে আমার জেনে লাভ নেই। আমি দেশের মিডিয়ার এজেন্ডা আশুতোষ, দেশের মিডিয়ার এজেন্ডা, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে, দেশের সুরক্ষা নিয়ে হাউস দ্য জোশ। আমি হাউস দ্য জোশ বললে তুমি রেগে গেলে কেন? আমি হাউস দ্য জোশের থেকেও বলতে চাই, 750 কৃষক খুন হয়েছে, তাদের বাড়িতে পৌঁছে একবার দেখো কি অবস্থায় আছে। 1, 2 হচ্ছে
কই এত তো আলোচনা করছে, একটু রীতা দেবীকে নিয়ে তো আলোচনা করছে না? ইউপিতে কালো পতাকা দেখানোর জন্য গুলি করেছে, কই এটা নিয়ে তো আলোচনা হচ্ছে না? উনি কি দেশের মেয়ে নন? তারা কি ইম্পর্টেন্ট নয়? আমি আসছি, আমি আশুতোষ আমি গোটা ভারত নিয়ে আলোচনা করব। ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন জওহরলাল নেহরু, তোমার দলের প্রবাদ প্রতিম নেতা। আমি গোটা ভারতকে খুঁজবো আজকে, কিন্তু আমাকে বলো যে এটা কোন ধরনের প্রতিবাদ? প্রথমত বলো, এই প্রতিবাদটাকে তুমি সমর্থন করছো? আশুতোষ, এই প্রতিবাদটাকে তুমি সমর্থন করছো না? আমার কথাটা শুনতে হবে পুরো, আর না হলে প্রশ্ন করো না। পুরোটা তোমাকে 1 মিনিট সময় দেওয়া হলো, তোমার গণতান্ত্রিক অধিকার, তোমাকে 1 মিনিট সময় দেওয়া হলো। না হ্যাঁ দাও না, সেটাই তো বলছি। 2014 সাল থেকে আমরা দেখছি টিআরপি বাড়ানোর জন্য অনেক কিছু করা যেতে পারে, আর অনেক কিছু হয়েও যেতে পারে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর সিকিউরিটির জন্য যারা মেইনলি রেসপন্সিবল থাকে, এনএসজি থেকে শুরু করে, এসপিজি থেকে শুরু করে, আইবি থেকে শুরু করে, আপনার কাছে কি কোনো স্টেটমেন্ট আছে ওনাদের পক্ষ থেকে? তার কারণ আগে আলোচনা করার আগে যারা সিকিউরিটির সাথে জড়িত, প্রধানমন্ত্রী, উনি তো আর আমি আপনার মতন মানুষ নন, দেশের প্রধানমন্ত্রী। ওনাদের থেকে কি কোনো বক্তব্য আমরা পেয়েছি? আমরা এখনো পাইনি। আমরা কাদের থেকে পাচ্ছি? বিজেপি নেতাদের থেকে পাচ্ছি। না, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বক্তব্য এসেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে এসেছে। কি বক্তব্য এসেছে তাহলে সেটা আগে আলোচনা করা উচিত। তার কারণ হচ্ছে, প্রধানমন্ত্রীকে নিয়ে তোমরা যেরকম চিন্তিত, আমরাও চিন্তিত যে দেশটা বিক্রি হয়ে যাচ্ছে কেন। এটা আমাদের একটা বড় চিন্তা। না, কিন্তু এটা ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট কি থ্রেট না? এরকম একটা ঘটনা পাঞ্জাবের মতন একটা রাজ্যে। আমি বলি, আমাকে বলতে দিতে হবে না? তুমি বলছো আশুতোষ, তুমি আজকে বলছো না। ব্যাপার হচ্ছে যে 12 কোটি টাকার গাড়ি যাকে সিকিউরিটির জন্য দেশের মানুষের টাকায় কিনে দেওয়া হয়েছে, হ্যাঁ ধরে না 12 কোটি টাকার গাড়ি কাকে কিনে দেওয়া হয়েছে? 12 কোটি টাকার গাড়ি কাকে কিনে দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিনে দেওয়া হয়েছে না দেশের প্রধানমন্ত্রীকে কিনে দেওয়া হয়েছে? কালকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে তো রাহুল গান্ধীও ওই গাড়ি চড়বেন। তুমি এত জ্বলে যাচ্ছ কেন? আমি জ্বলছি না, দেশের মানুষ আজকে রেগে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে না, ব্যক্তি নরেন্দ্র মোদীকে 12 কোটি টাকার গাড়ি দেওয়া হয়েছে। কালকে আশুতোষ চট্টোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হয়, আশুতোষ চট্টোপাধ্যায় ওই গাড়িতে উঠবে, আমাকেও উঠিয়ে ওই গাড়িতে, আমি তোমার সাথে ঘুরতে যাবো। প্রধানমন্ত্রী হতে গেলে আগে ইন্দিরা গান্ধীকে স্মরণ করতে হয় যে দেশের মানুষ ওই যে বলছিল না খালিস্তান, তাকে আটকানোর জন্য নিজেকে শহীদ হতে হয়েছে। আর সেই হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের, তার আদর্শে আমরা চলি। আমরা কারোর ক্ষতি চাই না। প্রধানমন্ত্রীকে আমরা রাস্তায় নেমে মোকাবিলা করি, তার প্রত্যেকটা নীতি যা চলছে দেশকে বিক্রি করার রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করি, কিন্তু তার আমরা খারাপ কোনোদিনও চাইবো না। এই দল আমাদের স্পষ্ট কথা আমরা বলতে জানি। এবার আসি মেন পয়েন্টে, যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছো, সিকিউরিটি ব্রিজ। তোমাকে বলি, যখন আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ঢোকেন বা অমিত শাহ ঢোকেন, তার ইন্টায়ার সিকিউরিটি ইন্টেলিজেন্সের উপরে থাকে। লোকাল পুলিশের কি ভূমিকা থাকে এমন? তোমরা কি ভাবো একটা প্রধানমন্ত্রী দেশের হোম অ্যাফেয়ার্স থেকে শুরু করে, আর যেখানে তুমি বলছো একটা বর্ডার এলাকা 10 কিলোমিটার ভাটিন্ডার ওখানে বর্ডার এলাকা, সেখানে ইন্টেলিজেন্সের কোনো ইনফরমেশন থাকে না? এটা হয় কখনো? রাজলক্ষ্মী বসু আছে, রাজলক্ষ্মী কি বলবে? এবং আমি বলি, আশুতোষ, রাজলক্ষ্মী তোমার সাথে রয়েছে, রাজলক্ষ্মী কি বলবে? না রাজ্যকে কেন ব্লেম করা হচ্ছে? পাঞ্জাবকে কেন ব্লেম করা হচ্ছে? রাজলক্ষ্মী উত্তর দাও, আশুতোষকে উত্তর দাও। এই প্রসঙ্গগুলো তো টিআরপি করার জন্য করো না, আসল কথা এসো। হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি। আশুতোষ, যতক্ষণ বলুক। আশুতোষের হয়ে গেলে তাহলে এবার শুরু করি। অনেকক্ষণ থেকে ও বলছে এবং আমি 25 মিনিট ধরে বসে আছি। নমস্কার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কংগ্রেস এবং সিকিউরিটি, সেই প্রসঙ্গ নিয়ে তাহলে আমি কংগ্রেসের একটা ইতিহাস খালি মনে করাচ্ছি। সেটা হচ্ছে 1991 সালে যখন জনতা দল সোশ্যালিস্ট কেন্দ্র ক্ষমতাতে আছে, চন্দ্রশেখর তখন প্রধানমন্ত্রী এবং তাকে বাইরে থেকে সমর্থন করছেন কংগ্রেস, রাজীব গান্ধী। সেই 1991 2রা মার্চ সকাল 12:30টার সময়তে রাজীব গান্ধী চলে গেলেন রাষ্ট্রপতি ভবনে, এবং 12:30টার সময় রাষ্ট্রপতি ভবনে গিয়ে উনি বলছেন যে 10 নম্বর জনপদ রেসিডেন্সে, অর্থাৎ উনার বাড়িতে উনি দেখতে পেয়েছেন 2জন হরিয়ানার পুলিশ কনস্টেবলকে, এবং রাজীব গান্ধীর মনে হয়েছে যে হরিয়ানার পুলিশ কনস্টেবল তার উপরে নজরদারি করছে, এবং সেই অভিযোগে চন্দ্রশেখরের গভর্নমেন্টকে সেদিনকে রাজলক্ষ্মী, আশুতোষ, সায়ন, প্রত্যেকে 1 মিনিট শান্ত। 1 মিনিট। আমি তো 30 সেকেন্ডও বলার সময় পেলাম না। রাজলক্ষ্মী তুমি বলো, তারপরে আমি সায়নকে। আজকে অনেকের বলার, অনেক কিছু জিজ্ঞেস করার দিন আছে। রাজলক্ষ্মী বলো। এবং তারপরে
হ্যাঁ, এবং সেই অভিযোগে হরিয়ানাতে তখন জনতা দল সোশ্যালিস্ট, সেখানে তখন ওম প্রকাশ চৌটালার তার পদত্যাগ চেয়েছিল রাজীব গান্ধী। তাহলে আজকে যে পাঞ্জাবে কংগ্রেস সরকার রয়েছে, তাহলে আজকে যখন এরকম একটা মেজর সিকিউরিটি ব্রিচ হলো এবং প্রধানমন্ত্রীর রুট সেটাকে বলো না। একমাত্র রাজ্যের ডিজিপি এবং মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি, তাহলে কি তারা আজকে পদত্যাগ করবে? কি মুশকিল। বেশ, পদত্যাগ করবে কি করবে না? আশুতোষের কাছে আমি আসবো। রাজলক্ষ্মী আমি আসবো। কয়েকটা প্রতিক্রিয়া শুনি। রাজলক্ষ্মী আসবো তোমার কাছে। শান্ত রাজলক্ষ্মী শান্ত। আশুতোষের কাছেও আসবো। সায়ন আছে, আমরা কয়েকটা প্রতিক্রিয়া শুনে নিই, তারপরে আবার আলোচনায় আসছি। প্রতিক্রিয়া শুনি। চরণজিৎ চান্নি পদত্যাগ করবেন? That when the Prime Minister of India had his security breached, Congress leaders erupted with joy, asking him how his Josh was. Why was the Prime Minister's security detail given a false clearance of the route that the Prime Minister was to be undertaken? Why did the security detail not receive any response from the state administration when the Prime Minister's security was breached? And there was an exposure in his security for 20 minutes. And why did the Congress leadership erupt with joy when the Prime Minister of your country and mine had his security breached? এই প্রশ্নগুলো থাকবে, কিন্তু সায়ন আছে আমার সাথে আছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, কাজী মাসুম আক্তার আছে। কাজী মাসুম আক্তারের কাছে যেতে চাই। পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, হচ্ছেটা কি চারিদিকে যেটা দেখছেন, কি বলবেন? দেখুন, আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা, স্বার্থপরতা এত ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যে দেশের নিরাপত্তা প্রশ্ন উঠছে না। প্রধানমন্ত্রী নিরাপত্তা সমস্যা কিন্তু দেশের নিরাপত্তা সমস্যার সাথে জড়িত। ব্যাপারটা এইভাবে ভাবা দরকার আছে। যারা বিক্ষোভ করেছে তারা পরিকল্পিতভাবে করেছে না স্বতঃস্ফূর্তভাবে করেছে? যারা বিক্ষোভ করেছে তারা কি শুধু কৃষকরাই ছিল? তাহলে পুলিশ তাদের সাথে চা খাচ্ছিল কেন? আর এই বিক্ষোভটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ফসল নাকি এই যে সিকিউরিটি ল্যাবস দেখতে পাচ্ছি, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যারা সিকিউরিটি দায়প্রাপ্ত তাদেরই বা ভূমিকা কতটা? আর এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে এই বিভিন্ন রাজনৈতিক দল তাদের এত ফুর্তি আনন্দ কিসে? এত আনন্দ ফুর্তি কিসে? আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের কাজকর্মে কোথাও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তা বলে কি এটা প্রধানমন্ত্রীকে একটা বর্ডারের পাশে ফ্লাইওভারে 20 মিনিট ধরে আটকে রাখা যায়? সেখানে যে খালিস্তানের সংখ্যা নিয়েছেন আপনারা, এই কে দাঁড় করিয়ে রেখেছে? কি করিয়ে রেখেছে? ইন্দিরা গান্ধীকে কনস্টিটিউশনাল অধিকার দিয়ে বিক্ষোভ দেখাবো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আলোচনা কোনোদিন হয়নি যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে যাবে না। নতুন রুল নিয়ে আসছেন আপনারা, যে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ যে কেউ দেখাতে পারে, যে সে কংগ্রেস কেন বিজেপি কেন যে কোনো রাজনৈতিক দল দেখাতে পারে। যে কোনো জায়গায় বিক্ষোভ হতে পারে। 10 কিলোমিটার দূরে বর্ডার, সেটা আইনের মধ্যে এক মিনিট আমি সায়নকে জিজ্ঞেস করতে পারি? আমি আপনার কাছে আসছি কাজী সাহেব, আপনার কাছে আসছি। সায়ন অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছো, বলো। প্রথমত আজকে সুজন চক্রবর্তী বলেছে। সায়ন শুনে নাও, সুজন চক্রবর্তী তোমার কাছে হয়তো খবর যায়নি। সুজন চক্রবর্তী আজকে বলেছে যে যা হয়েছে, তুমি আগে বলো যে তুমি বিক্ষোভকারীদের পক্ষে না বিপক্ষে? সমর্থন করছি। সুজন চক্রবর্তী যা বলেছে সমর্থন করছি। সুজন চক্রবর্তী যেগুলো আপনাকে দেখাতে পারেননি, যেহেতু উনি ফটোতে ছিলেন, বাকিটা আমি এবার আপনাকে দেখাচ্ছি। দেখুন, দেশের নির্বাচিত সরকার তার কাছে যাওয়ার জন্য কৃষকরা যখন বলেছিল এইভাবে আটকানো হয়েছিল। কৃষি আইন আছে না উঠে গেছে? কৃষি আইন আছে না উঠে গেছে? সায়ন কৃষি আইন আছে না উঠে গেছে? কৃষি আইন আছে না উঠে গেছে? দাঁড়াও, এক মিনিট কাজী সাহেব, এক মিনিট। সায়ন একটা প্রশ্ন করার আছে। বলো। 700 জন কৃষক, আমি বলছি 700 জন কৃষকের কথা তুমি বলছো সায়ন।
700 জন কৃষক, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যা ঘটেছে, তার জন্য 20টা ট্র্যাক্টর তুমি প্রধানমন্ত্রী, কোন সাধারণ লোক না, প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, নিউক্লিয়ার পাওয়ার একটা দেশের প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে দাঁড় করিয়ে দিলে। একদম একদম তুমি 70 দশকে, শোনো, 70 দশকে তোমরাই বলতে যে কংগ্রেসের গুন্ডা বাহিনী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে 1100 বাম কর্মীকে হত্যা করেছে, তখন তো একটা রিকশাও দাঁড় করাওনি সায়ন। কথা বলছি, প্লিজ লেট মি কমপ্লিট উইথ কেন ডাইলিউট করছো কথাকে? না না, 1100 বাম কর্মীর কথা বলছি, 1100 বাম কর্মীর কথা বলছি সায়ন। আমি আমার একটাই তো কথা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এ ছেড়ে দাও, এসপিজি এনএসজি থেকে কোনো স্টেটমেন্ট এসেছে দেখাতে পারবে? কি চলছে, কি করতে চাইছো তুমি এটা? আরে 14 সালের পর থেকে তো অনেক কিছুই হচ্ছে, আচমকা অনেক কিছুই হচ্ছে। আশুতোষ দা এক সেকেন্ড, রাত্রির 12টায় নোটবন্দি হচ্ছে, সবই হচ্ছে। এক সেকেন্ড আশুতোষ দা এক সেকেন্ড, আমি বলছি আইবির কাছে ইনফরমেশন থাকবে, ময়ূরদা তোমার আমার কাছে ইনফরমেশন থাকবে, আইবির কাছে থাকবে। আমি আশুতোষকে তাহলে মনে করাতে চাই, আপনারা বলুন, সাধারণ মানুষ ওই ভিজুয়াল বেলটা দেখুক, সাধারণ মানুষ দেখতে থাকুক। আশুতোষকে তাহলে মনে করাতে চাই 2018 আমি অনির্বাণের কাছে যাবো একবার, অনির্বাণের কাছে যাবো একবার। অনির্বাণ, হ্যাঁ সায়ন বলো, তুমি বলো, বলতে থাকো, মানুষ শুনছে আজকে। ভোট আছে, একদম মানুষ শুনছে। পুলওয়ামার ঘটনাকে ইন্টারেস্ট করে কিভাবে ভোটে লড়েছিল বিজেপি আমরা কম বেশি সবাই জানি, তখন তোমাদের এই জবাব আমরা শুনিনি। আজকে তুমি কৃষিয়ায় নাচে না কাছে সেই নিয়ে প্রশ্ন করছো, তুমি সেই দিন প্রশ্ন করোনি যখন দিনের পর দিন রাত্রিবেলা ঠান্ডা করে কৃষকরা দেশে। আরে তুমি কি সেনা রশিদকে সমর্থন করো? তুমি কি সেনা রশিদকে সমর্থন করো? টুকরা টুকরা গ্যাং সেনা রশিদ, যার বাবা বলছেন যে ও জঙ্গিদের সাথে যুক্ত, যার বাবা বলছেন উনি জঙ্গিদের সাথে যুক্ত, সেই সেনা রশিদ টুকরা টুকরা গ্যাং জগন্নাথ নগর ইউনিভার্সিটি, তাদের লিজেসি তোমরা ক্যারি করছো। আরে বাবা লিজেসি তোমরা ক্যারি করছো। আরে বাবু যা করছে বেশ করেছে, কৃষকরা যা করছে বেশ করেছে, বেশ করেছে, খুন করা হচ্ছে। সায়ন অনির্বাণ বলতে পারিনি অনেকক্ষণ ধরে, সায়ন আশুতোষ রাজলক্ষ্মী অনির্বাণ অনেকক্ষণ বলতে পারিনি। অনির্বাণকে বলার সুযোগ দিচ্ছি। অনির্বাণ, অনেকক্ষণ বসেছিলে তুমি, অনির্বাণ তুমি বলো যেটা আজকে হয়েছে। আজকে উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে, স্টুডিওতে উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু যেটা হয়েছে, প্রধানমন্ত্রী কি শুধুমাত্র বিজেপির প্রধানমন্ত্রী, আরএসএস এর প্রধানমন্ত্রীর, গুজরাটের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, তোমার প্রধানমন্ত্রী নন? প্রথমেই দুর্ভাগ্যজনক হলো আমার প্রধানমন্ত্রী। যাই হোক, প্রথমেই বলি যে বিষয়টা নিয়ে তর্ক হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ওনার সিকিউরিটি ব্রিচ হয়েছে, বিক্ষোভকারীরা সিকিউরিটি ব্রিচ করেছে, তাই জন্য উনি ফিরে গেছেন। বাস্তবটা তো একদম অন্য। সেটা হচ্ছে ওই 70,000 চেয়ার নিয়ে একটা মিটিং করতে গেছিলেন, খবর পেয়েছেন 70 জন মতো লোক হয়েছে। এই খবরটা পাওয়ার পর কিভাবে মুখ বাঁচাবেন? শুধু একটা করতে হবে, বিক্ষোভকারী যাদেরকে বলছো, দুটো কৃষক সংগঠন যারা এই কৃষক আন্দোলনের অন্যতম অংশ ছিল, তারা বিক্ষোভ দেখিয়েছেন, এটা ঠিক, কিন্তু সিকিউরিটি ব্রিচের গল্পটা বিজেপির তৈরি, কারণ তাদেরকে মুখ বাঁচাতে হবে। আচ্ছা, বিক্ষোভ দেখানোর স্টাইলটা ঠিক না ভুল? আজকে ধরে নিলাম প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী না, প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী, বিক্ষোভ দেখানোর স্টাইলটা ঠিক না ভুল? এই যে বিক্ষোভ দেখানোর স্টাইল নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ একটাই, প্রশ্নটা বিজেপি তৈরি করছে, তাকে মুখ বাঁচাতে হবে। রাজলক্ষ্মী এক মিনিট, 70,000 চেয়ার, 70টা লোক, কংগ্রেস নেতা সুনীল জাখড় কারণ তারা নিন্দা করছেন এই ঘটনা, পালাতে হবে তো, কিভাবে পালাবেন? একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা মাত্র। আরে কৃষকদের এতদিন আলোকিত হয়েছে। এক মিনিট করে সময় দিচ্ছি। আমি পিসিআরকে রিকোয়েস্ট করবো, প্রথমে সায়ন 1 মিনিট সময় নাও, আনইন্টারাপ্টেড, কেউ কথা বলবে না, মানুষ শুনুক, মানুষ বিচার করুক। সায়ন 1 মিনিট সময় তোমার কাছে। আমি প্রথম কথা ময়ূরদা এটাই বলছি, তুমি আজকে এত প্রশ্ন তুলছো, ওই তোমার মুখ থেকে তো সেদিন একটাও প্রশ্ন বেরোয়নি যেদিন একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন দেশকে গদ্দার কো গোলি মারা সালে কো, যিনি সংবিধানের উপর হাতে রেখে শপথ নিয়ে কথা বলেছিলেন। তোমার কাছে প্রধানমন্ত্রী যেমন গুরুত্বপূর্ণ, আমার কাছেও গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, 700 জন কৃষকের আত্মবলিদান জীবনে কোনোদিন ক্ষমা করবে না প্রধানমন্ত্রীকে। 700 জন কৃষকের প্রাণ কেড়েছে এই সরকার, 700 জন কৃষকের প্রাণের আহুতি দেওয়ার পরে ওই তিনটি কৃষি বিল ফেরত দিয়েছে। ময়ূরদা এত সহজ করে দিও না যে সায়ন আজকে তিনটি কৃষি বিল আছে না গেছে। ময়ূরদা রাস্তার আন্দোলন করতে হয়েছে, দিল্লি দেশের রাজধানী, কৃষকরা পৌঁছতে চাইছিল, নিজের দেশের কৃষক, খালিস্তানি নয়,
পাকিস্তানি নয়, চাইনিজ নয়, ভারতীয় সে নিজের দেশের ক্যাপিটালে পৌঁছতে পারেনি। আজকে গায়ে লাগছে ময়ূরদা, দেশের মানুষ তার প্রধানমন্ত্রী রাহুল গান্ধী গেল, ভবিষ্যতে তুমি প্রধানমন্ত্রী হলে তোমার বিরুদ্ধে বিক্ষোভ দেখাবো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাবো। বেশ তোমার সময় শেষ সায়ন, তোমার সময় শেষ। অত্যন্ত গরমাগরম বক্তব্য রাখলে, কিন্তু আমি কি বলেছিলাম না বলেছিলাম সেগুলো প্রত্যেকটাই একদম ডিজিটাল ফুটপ্রিন্টের মতন আছে। তুমি দেখতে পারো, আমি দেখতে পারি, সবাই দেখতে পারে। যাই হোক, সেই আলোচনা পরে। রাজলক্ষ্মী বসু 1 মিনিট সময় দিচ্ছে। রাজলক্ষ্মী, সায়ন যা বললো, তোমার বিরোধীরা যা বললো, ঠিক না ভুল? 1 মিনিট সময় তোমার কাছে। আমি তো প্রথমেই বলে দিলাম, যারা টুকরে টুকরে জ্ঞানকে সমর্থন করে, যারা শেলা রশিদকে পুষে রাখে, তারা এই ধরনের কথা বলবেই। আর নাম্বার 2, তারা নাকি বলছে যে ওখানে নাকি কোনো ঘটনা ঘটেনি, এটা নাকি বিজেপির তৈরি করা একটা প্ল্যান। যদি তাই হয় তাহলে পরে কংগ্রেস নেতা সুনীল জাকার কেন এই ঘটনার তীব্র নিন্দা করলেন? তাহলে পরে এই ঘটনা ঘটে যাওয়ার পরেই কেন পাঞ্জাবের তরফ থেকে ফিরোজাবাদের এসএসপি হরমাদ হাসানকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো? কেন? এরপরে তো আরো অনেকগুলো প্রশ্ন উঠছে। রাহুল গান্ধী কোথায়? রাহুল গান্ধী যে গোপন বৈঠক করেছেন ওই ইতালিতে গিয়ে, হয়তো ইতালিতে গিয়ে কাদের সাথে সেই বৈঠক করেছেন, এই উত্তরগুলো দিতে হবে। এই উত্তরগুলো জবাব চাই বাংলা। আর দ্বিতীয় যেটা কথা, রুট ম্যাপ কে ডিসক্লোজ করলো? রুট ম্যাপ কি করে ডিসক্লোজ হলো? তৃতীয় কথা, প্রধানমন্ত্রী নিরাপত্তা দেওয়ার পরেও কেন সেখানে ফলস ক্লিয়ারেন্স দেওয়া হলো? কারণ ক্লিয়ারেন্স ওখানকার রাজ্য পুলিশ দেন। আরেকটা বড় প্রশ্ন, এখানে এসপিজি নিয়ে কথা উঠলো, তো তাহলে মনে করাচ্ছি 2018 সময় শেষ রাজলক্ষ্মী, সময় শেষ। আমি আশুতোষের কাছে যাব, আমাদের সময় খুব কম। আমি আশুতোষের কাছে যাব, 1 মিনিট সময়। আশুতোষ, তোমার কাছে। আশুতোষ, ক্যাপ্টেন অমরিন্দর সিং, যাকে তোমরা বলতে এই পাঞ্জাবের ফেস, এক পোস্টার বয়, তিনি বলেছেন ছি ছি ছি, লজ্জা লজ্জা লজ্জা। ক্যাপ্টেন অমরিন্দর সিং তো একসময় টলেস্ট লিডার ছিল তোমাদের পাঞ্জাবে, তিনিও ভুল? 1 মিনিট সময় তোমার। দেখো, অমরিন্দর সিং এর কাছে তুমি গিয়ে প্রশ্ন করো, ভালো উত্তর দিতে পারবে। প্রথম কথা হচ্ছে, কেউ যদি ভুল বকে তার জন্য তুমিও দায়ী নয়, আমিও দায়ী নয়। ব্যাপার হচ্ছে যে এনএসজি, এসপিজি নিজেই ক্ষমতা রাখে ইনভেস্টিগেশন করার। এটা একটা ছোট কোনো লোকাল থানা নয়, একটা ইন্টায়ার কান্ট্রি সিকিউরিটি মেন জায়গা তারা ডিপেন্ড করে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ওয়াই বিজেপি লিডার্স হ্যাভ ইরাপ্টেড ইন জয় when রীতা দেবী ওয়াজ শট। রীতা দেবী ইজ আ লেডি অফ আওয়ার কান্ট্রি। এটা নিয়ে একটু শো করো, কিন্তু একটা তোমার দরকার আছে। আর যে কৃষকদের গাড়ি চালিয়ে খুন করে দেওয়া হলো ইউপির ওপরে, সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে আটকে রেখে দিয়ে বসিয়ে দেওয়া, যেটা নিয়ে তো কই এত চেঁচাওনি। আর সব থেকে বড় কথা, সেই খুনিদের তো পুলিশ খুঁজেই পায়নি, নিরুদ্দেশ হয়েছিল ইউপি পুলিশ। কেন জিজ্ঞেস করছো না? আর যেখানে ভুল সেখানে আমরা 100 বার বলবো ভুল। এবং প্রধানমন্ত্রীর এই ব্যাপারটা নিশ্চয়ই এটা সেলফ ইনভেস্টিগেশন করা যায়, এবং এখানে সবাইকে হেল্প করতে হয়। কেন? যদি কোনো অ্যাকচুয়ালি, আবার এটাও মনে রাখতে হবে, 2014 সালের পর থেকে অনেক টিআরপি ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এটাও যাতে না হয়, এটা খুব দুর্ভাগ্যজনক। অনেক জায়গা, অনেক ঘটনা শোতে সময় থাকলে বলে দিতাম একের পর এক, যে কোথায় কোথায় কত ম্যানুফ্যাকচারিং করেছে। এসব ম্যানুফ্যাকচারিং মার্কেটিং রাজনীতি বন্ধ করে যেটা পরিষ্কার সেটা পরিষ্কার করে বলা উচিত, এবং আগে রাখা উচিত। একদম ধন্যবাদ আশুতোষ। কিন্তু ক্যাপ্টেন অমরিন্দর সিং এর যে ছি ছি ছি, লজ্জা লজ্জা লজ্জা, সেই বিষয়ের উত্তর আমি পেলাম না, কিন্তু পাওয়ার জায়গাও কম। আমি শেষ করব, কিন্তু শেষে কর্নেল সব্যসাচী বাগচি, যিনি নিজে একের পর এক এরকম ঘাত প্রতিঘাত এবং আমাদের দেশের নিরাপত্তা বলয় কিরকম হয় তাই নিয়ে দেখেছেন, আপনার কাছে যাব। কর্নেল বাগচি, আপনি আজকে শেষ করুন এই অনুষ্ঠান, কি বলবেন? সবটা দেখলেন, সবটা শুনলেন আপনি আজকে। দেখুন, 1950 সালে আমরা ভারতের সংবিধান নিয়েছিলাম। নতুন ভারতের ধর্ম হচ্ছে ভারতের সংবিধান। সেই 50 সালের সংবিধানে প্রথমে প্রিয়াম্বলে আমরা উই দ্য পিপুল কথাটা বলেছিলাম। উই মানে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। আজকে দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী, তিনি পার্টির ঊর্ধ্বে, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার এরকম একটা সিকিউরিটি ব্রিচ হলো। সেই ব্রিচটাকে নিয়ে যারা আনন্দ করছেন তারা উই দ্য পিপুল হয়ে উঠলেন না, এটা এক। দ্বিতীয় যে কথাটা বলে শেষ করব সেটা হলো যে সুজনবাবুর দিয়ে আমি বলেছিলাম, সুজনবাবুরা যখন নিজেদের পার্টি ডিভিশন হলো, এক চীনপন্থী এবং রাশিয়ানপন্থী, তখন সুজনবাবুরা চীনকে আক্রমণকারী বলতে চাননি। ম্যাক্স মুলারের একটা বই আছে, ম্যাক্সওয়েলের একটা বই আছে, ইন্ডিয়াস চায়না ওয়ার।
সুজনবাবুরা তখন ভারতবর্ষকে চীনের আক্রমণকারী বলেছিলেন। এই রকম জয়চাঁদ মির্জাফরদের নিয়ে যদি চলতে হয় জীবনে আমরা কোনোদিনই কিন্তু আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে আমাদের এই দেশ, এই ডাইভার্সিটি, আমরা সব বর্ণ ধর্ম সব কিছু নিয়ে চলবো। জবাব চাই বাংলা আজ এ পর্যন্তই। খুব গরমাগরম ডিবেট হয়ে গেছিল, কিন্তু আজ সময়ের অভাবে এখানেই শেষ করতে হচ্ছে। এরপরে নিয়ে আসছি ব্রেকিং নিউজ সেগমেন্টের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না রিপাবলিক বাংলায়। এবার বিজেপির গ্রুপগুলো ছাড়লেন হিরণ চট্টোপাধ্যায়। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিজেপির গ্রুপ ছাড়লেন খড়গপুরের বিধায়ক হিরণ। আমরা সেই বিষয়ে সারা দিন ছিলাম এবং হিরণ চট্টোপাধ্যায়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। গ্রুপ ছাড়লেন হিরণ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এবং সারা দিন আমরা সেই বিষয়ে দেখেছি, সাক্ষাৎকার নিয়েছি। পাশাপাশি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আলাদা বৈঠক হয় হিরণ চট্টোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে সূত্র মোতাবেক। রাজ্য বিজেপিতে তবে কি নতুন অক্ষ তৈরির ইঙ্গিত? আমরা শুনে নেব সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার হিরণের সাথে। আপনার মূল সমস্যা কি তাহলে দিলীপ ঘোষকে নিয়ে? না, দিলীপ ঘোষ কোনো ব্যক্তিগত বলতে কোনো সমস্যা নেই। কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা কখনো কারো হওয়া উচিত নয়। আমি যেটা বলেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের দলের যে নেতৃত্ব পশ্চিমবঙ্গের যে বঙ্গ বিজেপি, তারা যে সাংগঠনিক কাজগুলো করছেন তার সঙ্গে আমার তো কোনো গুরুত্ব নেই, আমার কোনো দায়িত্বও নেই। তো সেই জন্য আমি যে গ্রুপগুলোতে সাংগঠনিকভাবে সবাই আছেন, তো সেখান থেকে আমি বেরিয়ে এলাম। কারণ রাজ্য রাজনীতিতে তো আমি নেই, আমি খড়গপুরে আছি, খড়গপুরের বিধায়ক, সেখানে মানুষ আমাকে নির্বাচিত করেছেন, সেখানে আমি আছি, সেখানে সেই গ্রুপগুলোতে আছি। তো রাজ্য রাজনীতি যখন আমি নেই, আমার কোনো গুরুত্ব নেই, আমার কোনো দায়িত্ব নেই। এবং আজকে যে রিয়াকশানসগুলো আমি দেখলাম, সেই রিয়াকশানস থেকেও দেখে বুঝতে পারলাম যে সত্যি কোনো গুরুত্ব নেই, কোনো দায়িত্ব নেই। যে ইনসেনসিটিভ যে স্টেটমেন্টস, এটা তো খুবই দুঃখজনক। ক্ষোভ নয়, অভিমান নয়, দুঃখজনক। কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কোনো বার্তা আসতে পারে বা ইতিমধ্যে কি এসছে? না, দেখুন, আমার সঙ্গে তো কদিন আগেই কেন্দ্রীয় আমাদের যিনি রাজ্যের প্রভারী কৈলাসজির সঙ্গে আমার কথা হয়েছিল এবং উনি দুঃখ প্রকাশ করেছিলেন যে হিরণ, তোমাকে তো আমি সাংগঠনিকভাবে ব্যবহার করার জন্য নিয়ে এসেছিলাম। এবং উনি নিজে আমাকে জেপি নাড্ডাজির বাড়িতে নিয়ে গিয়েছিলেন, নিজে জেপি নাড্ডাজিকে ফোন করে ওনার বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলেন এবং নিয়ে গিয়ে সমস্ত কিছু আলোচনা হয়েছিল আমাদের কয়েক ঘন্টা ধরে। এবং তখন উনি বলেছিলেন, নাড্ডাজিও বলেছিলেন, কিন্তু আশা করব নিশ্চয়ই উনি খবর পেলে বা উনি কিছু জানলে আমাকে নিশ্চয়ই জানাবেন। কিন্তু উনি নিজেই জানিয়েছেন যে উনিও প্রচণ্ড হতাশ। কৈলাসজি নিজেই ফোন করে আমাকে বলেছেন যে উনিও অত্যন্ত হতাশ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেভাবে কাজ চলছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে অসাধারণ পরিকাঠামো আছে, কিন্তু সেই পরিকাঠামোর মধ্যে থেকেও যে জায়গাগুলোতে আমরা ঠিকঠাক করতে পারছি না, সেটা বারবার আমি জানিয়েছি, দিল্লিতে জানিয়েছি, এখানে জানিয়েছি। তারপরে কিছু হচ্ছে না বলে আমি গ্রুপগুলো ছেড়ে বেরিয়ে এসেছি। গ্রুপ ছেড়ে দেওয়া মানে তো দল ছেড়ে দেওয়া নয়, তাই না? আমি তো একবারও দল সম্বন্ধে এখন অবধি একটা কোনো মন্তব্যও করিনি। এবং যে সমস্ত কাজগুলো চলছে সেগুলো নিয়ে আমি বলেছি। এবার যারা আছেন সিদ্ধান্ত নেওয়া, তারা সিদ্ধান্ত নেবেন কীভাবে সেই জায়গাগুলোকে ঠিক করে দেওয়া যায়, রিপেয়ার করে নেওয়া যায়, ঠিক করে নেওয়া যায়। আপনাকে যিনি নেতৃত্ব দেন বিধানসভায়, মানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরে সেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো বার্তা এলো? না, ওনার সঙ্গে তো আমার গত 29শে ডিসেম্বরও আমি ওনার অফিসে গিয়েছিলাম, ওনাকে সমস্ত কিছু জানিয়েছিলাম। কিন্তু উনি আমাকে বারবারই গত 8 মাসে উনি বারবারই একটা কথা আমাকে বলেছেন যে সাংগঠনিকভাবে উনি কিছু করতে পারবেন না, সংগঠনে ওনার কিছু করার নেই। উনি একজন আমাদের লিডার অফ দি অপোজিশন, বিধানসভা সংক্রান্ত যে কোনো কাজে উনি আমাকে সাহায্য করতে পারবেন, কিন্তু পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপিতে ওনার কিছু বলার নেই, ওনার কিছু করার নেই। সেটা উনি আমাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বারবার বলেছেন একই কথা।
শান্তনু ঠাকুর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন তা নিয়েও তোলপাড় চলছে, এবং যেদিন তার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার খবর সামনে আসে সেদিন কিন্তু তার বাড়িতে সন্ধেবেলায় বেশ কয়েকজন বিজেপির রাজ্য স্তরের পদাধিকারী এবং বিধায়কের সঙ্গে তার বৈঠক হয়েছিল। তার মধ্যে ছিলেন জয়প্রকাশ মজুমদার। ঠিক তার পরের দিন এই জয়প্রকাশ মজুমদারের বাড়িতেই আবার প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সিনিয়র নেতা তিনি গিয়ে বৈঠক করেন, এবং ভার্চুয়ালি আরও অনেক বিজেপির আদিমুখ তথাকথিত তাদের সঙ্গে তার বৈঠক হয়। আজকে শোনা যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরে আপনার সঙ্গেও জয়প্রকাশ মজুমদারের বৈঠক হয়েছে কি হয়নি আপনি ভালো বলতে পারবেন, কিন্তু এই যে পরপর বৈঠক এবং পরপর ক্ষোভ বিক্ষোভ, এইটা কি রাজ্য বিজেপির মধ্যে একটা নতুন অক্ষের জন্ম দিচ্ছে, নতুন একটা সমীকরণ তৈরি করছে? না দেখুন, এগুলো তো কোনো একটা ক্ষোভ বিক্ষোভ অভিমান পক্ষ বা এই সমস্ত কিছুতে আমি বিশ্বাস করি না। আমরা যেটা ডিজার্ভ করি সেই জিনিসটা পাওয়া উচিত। আপনি একটা কলেজ থেকে স্কলারশিপ নিয়ে পাশ করলেন, তো আপনার যখন প্লেসমেন্টের জন্য ক্যাম্পাস ইন্টারভিউ হবে, তো সেখানে আপনি তো চাইবেনই যে আইটিসি থেকে শুরু করে রিলায়েন্স থেকে শুরু করে গুগলের মতো কোম্পানিরা আসবে, তাই না? এটা তো আপনি ডিজার্ভ করেন, তো সেখানে সেটা তো ক্ষোভ অভিমানের কোনো ব্যাপারই নয়। তো আজকে পুরো পশ্চিম মেদিনীপুরে এতগুলো বিধানসভা থেকে একটা মাত্র বিধানসভা খড়গপুর সদরে বিজেপি জিতেছে, এবং আমি এতদিন ধরে একটা সাংগঠনিকভাবে তৃণমূল যুব কংগ্রেসে কাটিয়েছি, ছাত্র রাজনীতি করেছি, তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কার্যকরী সভাপতি হিসাবে, সহসভাপতি হিসাবে, কিন্তু আমি 2014 থেকে কাজ করেছি, সংগঠন সামলেছি। তারপরে আমি কি ডিজার্ভ করি সেটা সবচাইতে বড় প্রশ্ন মানুষের কাছে, এবং আমি গত 8 মাস ধরে কিন্তু অনর্গলভাবে কাজ করে চলেছি। আমি আমার ক্ষেত্র যেটা আমার বিধানসভা, আমি সেখানেই থাকি, সেখানেই বাড়ি নিয়েছি, আমার ভোটার আইডি কার্ড সেখানে আমি ট্রান্সফার করিয়েছি, এবং সেখানে মানুষদের সঙ্গে আমি দিনরাত এক করে কিন্তু কাজ করে চলেছি। আমি এমন নয় যে ভোটে জিতে গেলাম বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার কদিন আগে টিকিট পাওয়ার জন্য 2 দিন আগে সে জয়েন করলাম, হেরে গেলাম, বাড়ি চলে গেলাম, তা তো নয়। গ্রুপ ছাড়া মানে তো দল ছাড়া নয়। ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর রয়েছেন আমাদের সাথে। ঈশান, গ্রুপ ছাড়া মানে দল ছাড়া নয়, দিলীপ ঘোষের সাথে বিরোধ সেরম ভাবে নেই, আমার কিছু কিছু কথা আছে, কি বলবে? আজকে সারাদিন এই হিরণ চট্টোপাধ্যায়ের খবরে তুমি ছিলে। ময়ূক, একেবারেই তাই। হিরণ চট্টোপাধ্যায় কিন্তু সকাল থেকে এ পর্যন্ত বারবারই একটা কথা বলছেন যে গ্রুপ ছাড়া মানে দল ছাড়া নয়, এবং দিলীপ ঘোষের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তিনি সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন, ক্ষোভ জানিয়েছেন। তবে তিনি এটাও বলছেন তার সঙ্গে যে দিলীপ ঘোষ ব্যক্তি হিসেবে তার নিশানায় নয়, আসলে দিলীপ ঘোষ এবং তার মতো আরও অনেকে এমন পরিস্থিতি তৈরি করছেন যে তার পক্ষে কাজ করা সমস্যা হচ্ছে, এই কথাটা হিরণ চট্টোপাধ্যায় বোঝাতে চেয়েছেন। এবং ময়ূক, তুমি যে প্রশ্ন করলে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে, সেই প্রশ্নের মাধ্যমেই একটা বিজেপিতে নতুন যে অক্ষ তৈরি হচ্ছে, আমি সেই জিনিসটা তোমায় একটু জানানোর চেষ্টা করব। যে হিরণ চট্টোপাধ্যায় যে কথা বলছেন যে গ্রুপ ছেড়ে দিয়েছি মানে দল ছেড়ে দিইনি, একেবারেই কিন্তু বিষয়টা অনেকটাই তাই। তার কারণ দল ছাড়ার কথা এরা কেউই ভাবছেন না, বরং দলের মধ্যে একটা যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, একটা নতুন অক্ষ তৈরি হচ্ছে, নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে ঈশান আরেকটি গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে আমাদের কাছে। বিজেপিতে মতুয়া অস্বস্তি অব্যাহত। জেলা সভাপতির সঙ্গে দেখা করলেন না শান্তনু ঠাকুর। বিজেপিতে মতুয়া অস্বস্তি কি অব্যাহত? আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন টিটপ বিশ্বাস, টিটপ, আরো কি জানতে পারছো? জানাও বিস্তারিত। ঠাকুরনগর থেকে তুমি রয়েছো। দেখো, একদমই মহিলা, দেখো গতকাল কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুর তিনি কিন্তু একাধিক বিধায়কদের নিয়ে রুদ্রশ্বাস বৈঠক হয় গতকাল সন্ধ্যা থেকে রাতভর। তারপরে শান্তনু ঠাকুর তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, তবে যে বিধায়করা বৈঠক করেছিলেন তারা কিন্তু বাইরে এসে বৈঠক সেটা তারা জানান শান্তনু ঠাকুরের মূল ক্ষোভ, কারণ বনগাঁ সাংগঠনিক জেলার যে সভাপতি হয়েছে নতুন সভাপতি রামপদ দাস সহ নদিয়ার সাংগঠনিক জেলার সভাপতি সহ নদিয়ার অবজারভার, তাদেরকে অবিলম্বে পরিবর্তন করতে হবে। এছাড়াও একাধিক পদে রাজ্য তুমি আমাদের সাথে থাকো, জেলা সভাপতি কি বলছেন একবার আমি শুনে নেবো। টিটপ, থাকো তুমি আমাদের সাথে। আমি যখন প্রেসিডেন্ট হই তখন আমি মুম্বাইতে ছিলাম, আর আমার সম্মানীয় মন্ত্রী সংঘাধিপতি শান্তনু ঠাকুর মশাই তখন দিল্লিতে ছিলেন, যার জন্য আমাদের এমনি ফোনে বার্তালাপ হয়েছে, সাক্ষাতে কথা হয়নি। আমি এসেছিলাম যে আমার বিভিন্ন প্রোগ্রাম আছে, তার মাঝে তার সাথে দেখা করতে, তারা আশীর্বাদ। বিজেপিতে অস্বস্তি থাকছে কিনা মতুয়া, এই বিষয় নিয়ে আমরা থাকবো, কিন্তু জবাব চাই বাংলা। এখন এখানেই শেষ করছি। অন্য সমস্ত খবরের জন্য দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কথা হবে চোখে চোখ রেখে।